কলকাতা নাইট রাইডার্সের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। ক্যামেরন গ্রিন আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্সে। ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লাখ টাকার বিনিময়ে আইপিএল ইতিহাসে বৈদেশিক প্লেয়ার হিসেবে সব থেকে বেশি দামে বিক্রি হলো ক্যামেরন গ্রিন কলকাতা নাইট রাইডার্সে। ভেঙ্কি মাহেশ্বর, যাকে ভালোবেসে নাইট রাইডার্স ফ্যানরা বলে ভেঙ্কি মামা, আমি আজকে বলবো ভেঙ্কি মামা ওয়াডা কর্মা। দারুণ অকশন গেছে আজকে কলকাতার জন্য, দারুণ অকশন গেছে। আর অকশনের আজকের এই দিনটা কলকাতাকে আমি 10-এ দেব 10। তার কারণ তারা আজকে টোটাল 13টা প্লেয়ার কিনেছে এবং দারুণ দারুণ প্লেয়ারকে কিনেছে 13টা। ঠিক আছে, যেখানে যেখানে ফিল আপ করার দরকার ছিল সেখানে সেখানে ফিল আপ করেছে, যেখানে যেখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার ছিল সেখানে ফিল আপ করেছে, যেখানে ব্যাকআপ দরকার ছিল সেখানে ব্যাকআপ নিয়েছে। আজকে আমার কোনো রকম কোনো ত্রুটি আমি দেখতে পাইনি ভেঙ্কি মাহেশ্বরের থেকে এবং কলকাতা ম্যানেজমেন্টের থেকে। কলকাতা নাইট রাইডার্স 13টা প্লেয়ার কাকে কাকে নিয়েছে তাদেরকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এবং বাকি দলদের নিয়ে একটু খুঁজখাত আলোচনা করব। বাকি দলদের নিয়েও বড় বড় অন্যান্য ভিডিও আনবো, বাট এটা কলকাতার জন্য, মানে কলকাতা নাইট রাইডার্সের জন্য ভিডিওটা। কলকাতা নাইট রাইডার্স প্রথমত তারা ক্যামেরন গ্রিনকে নিয়েছে 25 কোটি 20 লাখ টাকার বিনিময়, যেটা আমি বলবো খুব কম দামে পেয়ে গেছে। তার কারণ আমি ভেবেছিলাম হয়তো কলকাতা নাইট রাইডার্স 30 কোটির কাছাকাছি যেতে পারে। ঠিক আছে, কলকাতা নাইট রাইডার্স মানে সিএসকে 30 কোটি অবধি যাবে, বাট আমার দেখে মনে হচ্ছিল যে সিএসকে মানে ক্যামেরন গ্রিনকে নেওয়ার তার কোনো ইচ্ছাই ছিল না। তারা ভেবেছিল কলকাতা নাইট রাইডার্সের টাকাটা কীভাবে মানে ওড়াবে এবং কলকাতা নাইট রাইডার্সের টাকা ওড়ানোর পর সিএসকে কীভাবে এইবারে আইপিএলটা ডিকটেট করবে, আইপিএল অকশনটা, সেটাই চেষ্টা করেছিল। আর সেই ক্ষেত্রে আমি বলবো 25 কোটি 20 লাখ টাকা অনেক কম টাকায় পেয়ে গিয়েছে ক্যামেরন গ্রিনকে। আমি ভেবেছিলাম 30 কোটির কাছাকাছি যেতে পারে। 2 নম্বরে তারা মাতিসা পাতিরানাকে নিয়েছে শকিংলি 18 কোটির বিনিময়ে তাকে দলে নিয়ে এসছে। আমি একটু ভাবলাম যে মাতিসা পাতিরানা 18 কোটি দাম, 13 কোটির বিনিময়ে আমি বলেছিলাম 13 কোটির বেশি চলে গেলে, 12-13 কোটির বেশি চলে গেলে আর দরকার নেই, আর নিয়ে আসতে হবে না। কিন্তু কলকাতা নাইট রাইডার্স সব কষে এসেছিল যে আমরা মাতিসা পাতিরানাকে নেব। 18 কোটি টাকার বিনিময়ে তাকে নিয়েছে। শ্রীলঙ্কান ইতিহাসে এটা প্রথমবার হলো আইপিএল ইতিহাসে যে কোনো শ্রীলঙ্কান প্লেয়ার সব থেকে বেশি দামে বিক্রি হলো 18 কোটির বিনিময়ে। এবারে যদি আমার মনে হচ্ছে যে মালিঙ্গা যদি আইপিএলে অকশনে আসতো তাহলে হয়তো এর থেকে বেশি টাকা নিয়ে যেত, বাট তাকে তো রিলিজ করা যায় না। ঠিক আছে, বাট মাতিসা পাতিরানাকে 18 কোটি টাকার বিনিময়ে একটা ভালো অপশান। 3 নম্বরে মুস্তাফিজুর রহমানকে তারা কলকাতা নাইট রাইডার্স নিয়েছে। আমি বলবো এটা ভালো করেছে, তার কারণ মাতিসা পাতিরানা একটা ব্যাকআপ নিয়ে নিয়েছে ভাই। মুস্তাফিজুর রহমান মাতিসা পাতিরানার ব্যাকআপ হিসেবে থাকবে, বাট 9 কোটি 20 লাখ টাকার বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে নিয়েছে, যেখানে সিএসকেও তাদের পিছনে একটু লেগেছিল, যে সিএসকে ভেবেছিল যে চলো আমরা একটু নেওয়ার চেষ্টা করি মুস্তাফিজুর রহমানকে, বাট তারা পায়নি। কলকাতা নাইট রাইডার্স ছক কষে এসেছিল যে মুস্তাফিজুর রহমানকে নেবে এবং আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই টার্গেট করতে পারে মুস্তাফিজুর রহমানকে, সেক্ষেত্রে সেটাই করেছে। 9 কোটি 20 লাখের বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এসছে। 4 নম্বরে তেজস্বী সিংকে তারা নিয়ে এসছে 30 লাখের বিনিময়ে, আনক্যাপ উইকেট কিপার, যেখানে কার্তিক শর্মার অপশান ছিল, যেখানে কার্তিক শর্মাকে ছাড়াও তুষার রাহেজার অপশান ছিল। সেই অপশানটাকে ছেড়ে দিয়ে কলকাতা নাইট রাইডার্স একটা আনক্যাপ উইকেট কিপারের লিস্ট থেকে তেজস্বী সিংকে তারা টার্গেট করেছে, 30 লাখ টাকায় তারা নিয়ে এসছে দলে। 5 নম্বরে তারা ফিন অ্যালেনকে নিয়েছে। আমি অনেক ভিডিওতেই বলেছিলাম ফিন অ্যালেনকে তারা টার্গেট করবে, আর করেওছে। কিন্তু সব থেকে ভালো খবর, তারা বেস্ট প্রাইজের মধ্যে পেয়ে গেছে। 2 কোটির বিনিময়ে তারা ফিন অ্যালেনকে নিয়েছে, আর তার ব্যাকআপ হিসেবে টিম সাইপার্টকে নিয়েছে 1 কোটি 50 লাখের বিনিময়ে, যেটা আমি বলবো খুব ভালো ভাই। এই 3.5 কোটি টাকার মধ্যে এই দুটো প্লেয়ারকে নিয়েছে, দুটো ওপেনারদের নিয়েছে, দুটো উইকেট কিপার নিয়েছে, খুব ভালো ভাই। কলকাতা ভেঙ্কি মাহেশ্বর এবার দারুণ অকশন গেছে তাদের জন্য। 7 নম্বরে রাহুল ত্রিপাঠীকে নিয়েছে 75 লাখ টাকা, অনেকটা কম টাকায় পেয়েছে, বাট আমি বলবো রাহুল ত্রিপাঠী ভালো অপশান। 75 লাখ টাকায় ভেঙ্কটেশ আয়ারের হয়তো ব্যাকআপ হিসেবে তিনি খেলবেন। আমি আপাতত একাদশে রাখছি না, বাট ঠিক আছে, রাহুল ত্রিপাঠী ভালো অপশান। 8 নম্বরে নিয়েছে প্রশান্ত সোলাঙ্কিকে 30 লাখ টাকায়, আনক্যাপ স্পিনার, এটাও ভালো অপশান, খারাপ বলবো না। স্পিনার যদিও তাদের লাগতো না, স্পিনারে ভেঙ্কটেশ আয়ার আছে, সুনীল নারায়ণ আছে, অনুকূল রয় রয়েছে, বাট প্রশান্ত সোলাঙ্কি নিয়েছে, আনক্যাপ স্পিনারকে নিয়েছে, দরকার আছে। 9 নম্বরে তারা নিচ্ছে সার্থক রঞ্জনকে, যেখানে আনক্যাপ ব্যাটসম্যান হিসেবে তাকে খেলিয়েছে। ব্যাটসম্যানও তাদের কাছে অনেক রয়েছে, বাট তারা হয়তো ইন ফিউচার ইন কেস যদি কোনো রকম কোনো প্লেয়ার চোট খায় তো সেক্ষেত্রে তারা এক্সপেরিমেন্ট করতে পারে। সার্থক রঞ্জনকে তারা নিয়েছে 30 লাখের বিনিময়ে। 10 নম্বরে তারা নিয়েছে শকিংলি কার্তিক তিয়াগি, যেখানে শিবম মাবির অপশান ছিল, যেখানে কমলেশ নাগারকোটির অপশান ছিল, যেখানে চেতন সাকারের অপশান ছিল, সেখানে কার্তিক তিয়াগিকে নিয়েছে 30 লাখের বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স।
ভালো, কম দামে পেয়েছে, ভালো। কার্তিক তিয়াগি খারাপ বলার বলবো না, ভালো করবে যদি খেলায়, যদিও একাদশের মধ্যে আমি দেখতে পারছি না, এটা হয়তো ব্যাকআপ হিসেবে খেলাতে পারে। ঠিক আছে, 11 নম্বরে তারা নিয়েছে দাক্ষ কামরা, 30 লাখের বিনিময়ে আনক্যাপ অলরাউন্ডারের দিক থেকে দাক্ষ কার্মা, ভালো, এটাও ভালো অপশান। দাক্ষ কার্মা আনক্যাপ অলরাউন্ডার, একটা দরকার ছিল আনক্যাপের দিক থেকে, সেটাও তারা পূরণ করে নিয়েছে। 12 নম্বরে একটু আনসোল প্লেয়ারদের নিয়ে তারা একটু মানে নিয়েছে আনসোল প্লেয়ার থেকে, যেখানে আকাশদীপকে আমি শকিং না ভেবেছিলাম আকাশদীপ দল পাচ্ছে না, আকাশদীপকে তারা নিয়েছে, একটা ভালো অপশান ভাই। আকাশদীপকে তারা নিয়েছে, এটা ভালো করেছে, আমি তো বলবো খুবই ভালো করেছে। তার কারণ তাদের ফাস্ট বলার হিসেবে কটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছে আকাশদীপ, তোমার ভৈভব অরোরার অতটা এক্সপিরিয়েন্স নেই, বাট আকাশদীপের রয়েছে, সেই জন্য আকাশদীপকে নিয়েছে। আর আমার মনে হচ্ছে যদি ভৈভব অরোরাকে এবারে হয়তো আইপিএলে নাও খেলাতে পারে, আকাশদীপকে তারা ট্রাই করে দেখতেও পারে, ইডেনের পিছে ভালো করবে। আর 13 নম্বরে যে প্লেয়ারটাকে নিয়েছে আনসোল লিস্ট থেকে, সেটা হচ্ছে রাচিন রবীন্দ্রাকে। এটা আমি একটু শক হয়ে গেছিলাম যে রাচিন রবীন্দ্রার কি দরকার ছিল, বাট নিয়েছে, টপ অর্ডারে খেলাতে পারে, হ্যাঁ, অলরাউন্ডার পারফরমেন্স। আমি বলেছিলাম যে বাহাতি একটা অফ স্পিনার দরকার, তোমার অনুকূল রয় রয়েছে সেখানে, আর কোনো অফ স্পিনার আমি দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে তারা রাচিন রবীন্দ্রাকে নিয়েছে। আর এখন 45 লাখ টাকা পড়ে আছে সেখানে, আর খুচখাচ কোনো একটা দুটো নিতে পারে, সেখানে আমার মনে হচ্ছে না নেবে। তারা 13টা প্লেয়ার নিয়ে নিয়েছে, 25টা স্লট পূরণ করে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের এখানে অকশন শেষ। 2026 কলকাতা নাইট রাইডার্সের জন্য সাফল্য পেতে পারে, আর এটাই আশা করব কলকাতার সব ফ্যান্সদের জন্য। তোমাদের কেমন লাগলো অকশনটা, কলকাতার ম্যানেজমেন্ট কেমন অকশন করলো এবং তোমরা কতটা খুশি সেটা কমেন্টে জানিয়ে দিও। বাট আমি এখানে বলবো হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের সিএসকে খুব চালাকেরা, এরা আগে থেকে প্লেয়ারদের ছক করে এনেছিল, এবং প্রথমবার যখন প্লেয়াররা উঠেছিল সেখানে যখন আমরা দেখেছিলাম জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ, লিয়াম লিভিংস্টন, জেমি স্মিথ, আকাশদীপ, জনি ব্যাস্টো, রাহুল চাহার, এরা অকশানে তোমার আনসোল্ড গেছে, এদেরকে কেউ নিইনি। তো সেক্ষেত্রে সিএসকে আর হায়দ্রাবাদ খুব চালাক। আমি তো হায়দ্রাবাদের যে ম্যানেজমেন্টের যে মহিলাটা আছে কাবিয়া মারান, তার উপর আমি মরে যাচ্ছি, তার কারণ তিনিও দারুণ বুদ্ধিমতির প্রমাণটা দিয়েছে। তার কারণ তিনি সবাইকে ভালো ভালো প্লেয়ারদের নিতে দিয়েছে, এবং যেখানে আনসোল যাচ্ছে লিয়াম লিভিংস্টন, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ, জেমি স্মিথ, আকাশদীপ, মাভির মতো প্লেয়ার, শিবাম মাভির মতো প্লেয়ার, সেখানে নিঃসন্দেহে হায়দ্রাবাদ 22 কোটি টাকা রেখে দিয়েছিল। আর তারপরেই তারা লিয়াম লিভিংস্টনকে নেয় 13 কোটির বিনিময়ে। আমি তো শখ হয়ে গিয়েছিলাম যে লিয়াম লিভিংস্টন কেন আনসোল গেল, বাট আনসোল যাওয়ার তিনি প্লেয়ার নয়, তাকেও 13 কোটির বিনিময়ে হায়দ্রাবাদ নিয়েছে। আর কখন নিয়েছে, আনসোল যাওয়ার পর নিয়েছে। তার মানে এটা ব্যাপারটা একটুখানি, যদি প্রথমে আসতো আর যদি ক্যামেরন গ্রিন না থাকতো ইনকেস, তাহলে বহুত দামে বিক্রি হতো লিয়াম লিভিংস্টন, হয়তো ঋষভ পান্তের রেকর্ডও ভাঙতে পারতো, আমরা সেটা জানতে পারি না। বাট আমি বলবো ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের অকশন খুব ভালো গেছে, অ্যাজ এক্সপেক্টেড। দিল্লি ক্যাপিটালসও তাদেরও অকশনটা এবার ভালো গেছে, তারা অনেক কম দামে মিলারকে পেয়ে গেছে, তোমার প্রাথম নিশাঙ্কাকে পেয়ে গেছে, বেন ড্যাকেটকে পেয়ে গেছে, ভালো। দিল্লিরও ভালো গেছে। হায়দ্রাবাদ প্রথমে একদম চুপ ছিল, একদম শান্ত ছিল, 25 কোটি টাকা নিয়ে তারা নেমেছিল, বাট একদম শেষে আনসোল প্লেয়ারদেরকে কিনেছে। সেখানে শিবাম মাভিকে, যেহেতু তারা স্বামীকে যেতে দিয়েছিল, শিবাম মাভিকে নিয়ে এসছে, আর লিয়াম লিভিংস্টনকে অবশ্যই নিয়ে এসছে। পাঞ্জাব কিংস ভালো করেছে, কপার কর্নওয়ালিকে নিয়েছে, তাদের ম্যাক্সওয়েলের জায়গায় একটা অপশন পেয়ে গেল, ঠিক আছে। আর বেন ডুয়ার্সিসকে নিয়েছে, উপর থেকে ভালো সুইং করাতে পারে। তো আমি বলবো ভালো করেছে, সকল দলটাই ভালো করেছে। বাট গুজরাট টাইটান্সকে আমি একটুখানি বলবো, গুজরাট টাইটান্স ওই জেসন হোল্ডারের পিছনে যত টাকা খরচা করলো, ওটা কি প্রাপ্য জেসন হোল্ডার, ওটা আমি একটু ভাবছিলাম, বাট আর তেমন কিছু আমি দেখতে পারছি না। এলএসজি ভালো করেছে। ইনফ্যাক্ট মুম্বাই ইন্ডিয়ান্সকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা ক্যামেরন গ্রিনকে নেওয়ার চেষ্টায় ছিলে, তখন পোলার্ড বলে যে আমরা সো ক্লোজ, আমরা খুব কাছে চলে এসেছিলাম, ক্যামেরন গ্রিনকে আমরাই পেতাম, বাট পেতে পারিনি, কারণ কলকাতা তো তাদের জন্য আলাদা করে টাকা সাইড করে রেখে দিয়েছিল। তো এটাই গেছে আইপিএল মিনি অকশন, ছোটো করে আমি বললাম, বাকি দলদের নিয়ে বড় করে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে বললাম। আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অন্যান্য দলকে নিয়ে আসবো, চলো আজকে বেশি কিছু বলবো না, টাটা।